নমস্কার বন্ধুরা, তিতলির ইচ্ছা জানায় আপনাদের আবারও স্বাগত জানাই। এবারের আমাদের গন্তব্যস্থল রাজগীর। আমাদের ছিল রাত 8টায় ট্রেন, আর ট্রেনে উঠেই তুর্য কিন্তু পড়াশোনা করতে বসে গেছে। কত ভালো ছেলে তাহলে বুঝুন একবার। আসলে তুর্য এখন হাঁটতে শিখেছে, তাই যেখানেই যায় মাটিতে নেমে পড়ার চেষ্টা করে, কিন্তু হাঁটার চেয়েও হামাগুড়ি বেশি দেয়। তাই জন্যেই এই ব্যবস্থা। ভোর 4:30 যখন ট্রেন থেকে নামলাম, তখন ভোরের আলো কিছুই ফোটেনি। অন্ধকারের মধ্যেই আমরা গাড়িতে উঠে পড়লাম। এই গাড়ি আমাদের আগে থেকেই ঠিক করা ছিল রাজগীরের যে হোটেলে আমরা উঠব সেই হোটেল থেকেই। তাই আমাদের ভোরবেলা স্টেশনে নেমে গাড়ি খোঁজার কোনো অসুবিধা হয়নি। হোটেলে চেক ইন করার আগেই আমরা চলে গেছিলাম পাওয়াপুরিতে। সব জায়গা ঘুরে তবেই আমরা হোটেলে চেক ইন করার কথা। এত ভোরে ঘুম থেকে ওঠার জন্য তুর্য তখন ঘুমিয়ে পড়েছে, আর আমরাও চা খেয়ে তারপরে ঘুরতে শুরু করলাম। প্রথমেই গেলাম শ্রী দিগম্বর জৈন টেম্পলে। জৈন সম্প্রদায় দুটি সম্প্রদায় বিভক্ত, দিগম্বর আর শ্বেতাম্বর। দিগম্বর শব্দের অর্থ হলো দিক মানে আকাশ, আর অম্বর মানে বস্ত্র, অর্থাৎ যাদের দিকই বস্ত্র বা আকাশ পরিহিত। এই সম্প্রদায়ের সন্ন্যাসীরা সম্পূর্ণ নগ্নতা অবলম্বন করেন মোক্ষ লাভের জন্য, যা তাদের সম্পূর্ণ নির্লিপ্ততা এবং কঠোর ত্যাগের দিক তুলে ধরেন। এরপর আমরা চলে আসি পাওয়াপুরীর গাঁও মন্দিরে। এই মন্দিরটি বিখ্যাত কারণ এখানেই ভগবান মহাবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কথিত আছে মহাবীরের বড় ভাই রাজা নন্দীবর্ধন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, আর এখানেই মহাবীর তার শেষ উপদেশ দিয়েছিলেন। এরপর আমরা চলে আসি পাওয়াপুরীর প্রধান আকর্ষণ জল মন্দির। পাওয়াপুরী কথার অর্থ পাপহীন শহর। এই মন্দিরটি শহরের মাঝখানে একটা লেকের ঠিক মাঝ বরাবর অবস্থিত। এই মন্দিরে যেতে গেলে অনেকটা রাস্তা লেকের ওপর দিয়ে একটা সুন্দর রাস্তা দিয়ে হেঁটে আপনাকে পৌঁছাতে হবে। এই পুরো লেকটাতে আগে পদ্ম ফুল ফুটে থাকতো, এখন যদিও অনেকটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এখানে অনেক পরিযায়ী পাখিরা এসছে। প্রচুর পাখি এখানে আমরা দেখতে পেয়েছি, আর তুর্য এখানে বেশ মজা পেয়েছে। অনেকক্ষণ পর ছাড়া পেয়ে খুব হাঁটাচলা বলতে ওর হামাগুড়ি দিতে সার্থক হয়েছে। পাওয়াপুরীর এই জল মন্দির উৎসর্গ করা হয়েছে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ভগবান মহাবীরকে। এখানে ওনার চরণ পাদুকাও দেখতে পাওয়া যায়। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা রওনা দিলাম নালন্দার উদ্দেশ্যে। নালন্দায় পৌঁছে টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু সাইট সিনের উদ্দেশ্যে। ফার্স্টেই চলে এলাম হিউয়েনসাং মেমোরিয়াল হল। এই মেমোরিয়াল হলটি 7ম শতাব্দীর বিখ্যাত চীনা পর্যটক হিউয়েনসাংয়ের স্মরণে নির্মিত একটি উল্লেখযোগ্য নিদর্শন। হিউয়েনসাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে 12 বছর অধ্যয়ন ও শিক্ষকতা করেছিলেন। এই হলটি চীন ও ভারতের মৈত্রীর প্রতীক। হলের ভিতরে হিউয়েনসাংয়ের সংগ্রহীত বিভিন্ন নথি, সামগ্রী এবং তার মূর্তি রয়েছে। মেমোরিয়াল হলটি চীনা স্থাপত্যশৈলীর অনুকরণ করে নির্মাণ করা হয়েছে। এরপর আমরা আশেপাশের আরও বেশ কিছু মন্দিরগুলি ঘুরে নিলাম, যার মধ্যে ব্ল্যাক প্যাগোডা ছিল অন্যতম। নালন্দায় ঢুকে চলছিল তুর্যকে খাওয়ানোর জন্য অশেষ প্রচেষ্টা, কিন্তু তার তখন মাথায় জ্বলছে দুষ্টুমি, সে খালি নিচে নামবে। নালন্দা হল বিশ্বের অন্যতম
প্রাচীন আবাসিক মহাবিদ্যালয় এবং মহাবৌদ্ধ বিহার। এটি মগধ সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি জ্ঞানচর্চার একটি শ্রেষ্ঠ কেন্দ্র হিসাবে প্রায় 1000 বছর সচল ছিল। এখন এটি ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিহারের অন্যতম পর্যটন কেন্দ্র। গুপ্ত যুগে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে বৌদ্ধ শিক্ষার পাশাপাশি দর্শন, সাহিত্য, বিজ্ঞান এবং চিকিৎসাবিদ্যার জন্য বিখ্যাত ছিল। ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি আক্রমণকারী বখতিয়ার খিলজি এটি ধ্বংস করেছিল বলে জানা যায়, যার ফলে এখানকার পাঠাগারটি প্রায় অনেক মাস ধরে জ্বলেছিল। নালন্দা শব্দের অর্থ হল জ্ঞানদাতা, যিনি অবিরাম জ্ঞান দান করেন। তুর্য কিন্তু এখানে এসে খুব মজা পেয়েছে। মাটিতে ছেড়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে না হেঁটে খালি হামাগুড়ি দেওয়ার চেষ্টা। হাঁটতে পারবে না, তাও হামাগুড়ি দিতে ছাড়বে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়তে থাকে। আর তাই আমরা রাজগীরে এসে হোটেলে চেক ইন করে তারপর লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়েছিলাম রাজগীরের সাইট সিন দেখতে। দার্জিলিংয়ে ঘোড়ায় চড়ে তুর্য এতটাই মজা পেয়েছিল যে তাই আমরা ভাবলাম রাজগীরের পুরো সাইট সিনটাই ঘোড়ার গাড়ি চড়েই সেরে ফেলব। ও এতটাই মজা পেয়েছিল যে বসে থাকতেই চাইছিল না, টাঙার উপর উঠে দাঁড়িয়ে পড়েছিল। আর ঘোড়া কীভাবে ছুটছে বললেই হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছিল। ওর মুখটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ও কতটা খুশি হচ্ছিল। শুধু ও কেন, ওর সাথে সাথে আমরাও কিন্তু টাঙা চড়ার মজাটা নিচ্ছিলাম। কারণ আমরা যখন আগে রাজগীরে এসেছি তখন অনেক ছোটোবেলায় টাঙা চড়েছিলাম, তাই অনেক দিন পরে টাঙায় উঠতে পেরে আমিও কিন্তু ভীষণ খুশি। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই পরেশনাথ ভগবান মন্দির, যেটা বিলায়াতানে অবস্থিত। জায়গাটা ছিল খুবই সুন্দর আর মন্দিরের প্রাঙ্গণটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার বেশিরভাগ মন্দিরই জৈন মন্দির। মন্দিরগুলির ভেতরে ঢুকলেই মনটাও বেশ শান্ত হয়ে যায়। এরপর আমরা চলে আসি রাজগীরের জাপানিজ টেম্পলে। এখানে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে বুদ্ধদেবের এই সাদা বিশাল মূর্তিটি। মন্দিরের ভেতরে ঢুকতেই পাওয়া যায় সেই অসম্ভব শান্ত পরিবেশ, যেটা সকলের মনকেই শান্তি দেয়। তুর্য কিন্তু খুব মজা করেই ঘুরে বেড়াচ্ছিল, যদিও সেই সময় ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু তাও আমাদের সাথে তাল মিলিয়ে দুপুরে না ঘুমিয়ে সারা দুপুর ধরে ঘুরে বেরিয়েছেন। এরপর আমরা চলে আসি ব্রহ্মাকুণ্ডে। এটি একটি অত্যন্ত পবিত্র স্থান এবং উষ্ণ জলের প্রস্রবণ। তীর্থযাত্রীদের অনেকেই এখানে স্নান করে থাকেন। এরপর আমরা চলে আসি নওলাখা মন্দিরে। সারাদিন অনেক ঘোরাঘুরির পরে শেষ পর্যন্ত আমরা সন্ধ্যাবেলা হোটেলে ফিরি। পরের দিন আমরা চলে আসি দশরথ মাঝির সেই বিখ্যাত তৈরি রাস্তায়। দশরথ মাঝি ছিলেন একজন গরিব শ্রমিক। তার স্ত্রী যখন গর্ভবতী ছিলেন তখন মাঝখানে বিশাল পাহাড় থাকায় অনেকটা রাস্তা না আসতে পেরে তাকে অনেকটা ঘুরে যেতে হতো। তাই 22 বছর ধরে মাত্র একটা ছেনি আর হাতুড়ি দিয়ে এই বিশাল পাহাড় খনন করে রাস্তা বানিয়েছিলেন। 110 মিটার দীর্ঘ, 9 মিটার প্রস্থ আর 7.5 মিটার গভীরতার মতো এই রাস্তাটা তিনি সম্পূর্ণ একা হাতে বানিয়েছিলেন। ভাবতেও অবাক লাগে, এখনও এই পাহাড়ে ছেনি হাতুড়ির দাগটা সম্পূর্ণ বোঝা যায়। খুবই অবাক লাগছিল এই দৃশ্য দেখে, যে মানুষ চাইলে কি না করতে পারে। সম্পূর্ণ 22 বছরে সম্পূর্ণ একা তিনি রাস্তাটা একাই বানিয়ে ফেললেন।
এবারের ট্রিপটা হঠাৎ করেই মাঝপথে বন্ধ করতে হয়, কারণ আমার পিসি অসুস্থ হয়ে গয়ার হসপিটালে ভর্তি হয়। আর 2-3 দিনের মধ্যে একটু স্টেবল করে আমরা কলকাতায় পিসিকে নিয়ে আসি। যেটুকু রয়ে গেল বাকি সেটুকু আবার পরের কোনো এক ট্রিপে কমপ্লিট করে নেব। ওরা রাজগীর এসেছিল আমাদের কয়েকদিন আগে, কিন্তু আমরা কয়েকদিন পরে এসেও ফেরার সময় একসাথেই ফিরলাম। আর দিদি ভাই দুজনেই খুব খুশি হয়েছিল, কারণ ওরা দুজনকে পেয়ে গেছিল আর শুরু করে দিয়েছিল ওদের মনের মতন দুষ্টুমি। ট্রেনে উঠে দিদিও যা করবে, ভাইও তাই করবে। এইবারের ট্রিপটা এখানেই শেষ করলাম। পরের বারের নতুন ট্রিপ নতুনভাবে শুরু করার জন্য প্রত্যেকেরই একটা শেষ থাকে, আবার প্রত্যেকের শুরু থাকে। তাই সব কিছুর শেষেও একটা আশা থাকে যাতে পরের ট্রিপটা আরও ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।